আসসালামু আলাইকুম। শুরু করছি মন বাড়িয়ে ছুঁই পর্ব ১২। লিখেছেন ফাবিহা মম। মাইক্রো গাড়িটা ১০ হাত ডিস্টেন্স নিয়ে এগিয়ে আছে। বেশ দূরত্ব নিয়ে পেছন থেকে মাহাতিমের জিপ চলছে। ভোরের বাতাসটা স্নিগ্ধ শীতল হয়ে গা কাঁপিয়ে দিচ্ছে। পূর্বের সূর্যটা ধীরে ধীরে অন্ধকার চিরে উদিত হচ্ছে। রাস্তাঘাট বড্ড শান্ত, নীরব, নির্বিকার। কোথাও কোনো মানুষ নেই। রাস্তার দুপাশে ক্ষেতের পর ক্ষেত দেখা যাচ্ছে। মাঝে মাঝে চোখে পড়ছে খালের মতো জায়গা। রাস্তার কাছাকাছি টিনের ঘরবাড়িগুলো বড্ড ভুতুড়ের কায়দায় শান্ত হয়ে আছে। সবাই গভীর নিদ্রায় তলিয়ে আছে। গাড়ির বেগতির স্পিডের জন্য রাস্তার ধারে ঘুমন্ত কুকুরগুলো চমকিত ভঙ্গিতে মাথা উঠিয়ে দেখছে। দুটো গাড়ি যখন সরু রাস্তা ছেড়ে বউবাজারের দিকে উঠল, তখন গাড়ির স্পিডটা যেন একটুখানি কমলো। জিপে ওঠার পর থেকে মাহাতিম আনসারি যে একদম চুপ মেরে আছে, মেহনুর সেটা ভালোভাবে বুঝতে পারছে। এই লোকটা খুবই দক্ষপূর্ণ হাতে জিপের সমস্ত টেকনিক সামলাচ্ছে। চোখ দুটো শান্ত কঠোর হয়ে সামনের দিকে সজাগ হয়ে আছে। গাঢ় নেভি ব্লু টি শার্ট আর্টশার্ট হয়ে গায়ে সেট করে আছে। পরনের প্যান্টটা ধবধবে সাদা কালার পরেছে। চোখে কালো সানগ্লাস এবং হাতের বা কবজিতে স্মার্ট ওয়াচ পরা আজ। চুলগুলো জেল দিয়ে সেট করা। মুখের দাড়িও যেন কামিয়ে নতুন করে এসেছে। পরিষ্কার চকচকে ক্লিন কান গাল দেখা যাচ্ছে। মেহনুর আর চোখে লক্ষ্য করলো লোকটা যেন একবারও বামে ফিরে তাকালো না। সেই যে বাড়ির উঠান থেকে গম্ভীর মুখে জিপে উঠল, তখন থেকে একটা কথাও জিজ্ঞেস করলো না। স্বস্তিতে নিঃশ্বাস ছাড়ল মেহনুর। বাকি পথটা যদি এভাবে কাটে তাহলে শান্তিতে সেখানে পৌঁছাতে পারবে। কিন্তু এই মুহূর্তে প্রধান সমস্যা হলো প্রচুর শীত করছে। ভোরের সকালটা গ্রামাঞ্চলের শীতের মতোই লাগে। কালো শাড়ি পরুয়া মেহনুর খুব সাবধানে পিঠের পেছন দিয়ে আঁচল টেনে আনলো। সেই আঁচলটায় গা ঢেকে হাত দুটো ঢেকে নিল। কিন্তু এতেও যেন শীত নিবারণ হচ্ছে না। দুপাটি দাঁত শক্ত করে ঠোঁট কুঁচকে রইল মেহনুর। শীতে পিঠ লাগিয়ে মাথাটা পেছনে হেলিয়ে দিল। রাত্রেবেলা উপন্যাস পড়তে গিয়ে বেশ দেরি করে ঘুমিয়েছে। তাই নির্ঘুম থাকার কারণে জিপে ওঠার পরপরই ঘুমের জন্য হাই তুলছে। মাহাতিম সানগ্লাস পরা থাকলেও মেহনুরের কীর্তিকাণ্ড সবই আর চোখে দেখছে। সানগ্লাসটা শুধুমাত্র ধুলো এড়ানোর জন্য হলেও বর্তমানে মেহনুরের চোখেও ধুলো মেরে দিচ্ছে। মেহনুর কি করছে না করছে সবই শুকনো দৃষ্টিতে চুপচাপ ভঙ্গিতে পর্যবেক্ষণ করছে। মাহাতিম একবার চিন্তা করলো ওকে একবার সমস্যার কথা জিজ্ঞেস করবে কিনা, কিন্তু পরক্ষণে ওর ইগনোর আচরণ স্মরণ করে কোনো কথাই আর জিজ্ঞেস করলো না। পথিমধ্যে মেহিনুর চোখ বন্ধ করে ঘুমিয়ে গেছে। হাত দুটো ঘুমের মধ্যে শাড়ির খাবলে ধরা অংশটুকু ছেড়ে দিয়েছে। রাস্তার আঁকাবাঁকা ঝাঁকুনির জন্য বারবার বাঁদিকে রাস্তার পাশে মাথা হেলে যাচ্ছে ওর। মাহাতিম ড্রাইভ করার সময় হুট করে বাঁয়ে নজর দিতে তাড়াতাড়ি ওর দিকে হাত এগিয়ে ধরল। মেহনুর ঘুমের ঘরে কিছু টের পেল না তখন। আবারও সিটে মাথা লাগিয়ে শরীর ছেড়ে দিল। এদিকে ওর অবস্থা দেখে চিন্তিত হয়ে উঠল মাহাতিম। বারবার ড্রাইভিং ফাঁকে ওর দিকে সতর্ক দৃষ্টিতে তাকাতে লাগলো। মেহনুর সিট বেল্ট বাঁধেনি। যদি গাটা একবার ছেড়ে দেয় তাহলে এক্ষুনি চলন্ত জিপে থেকে রাস্তায় পড়বে। মাহাতিম কয়েক মিনিট সময় নিয়ে চিন্তা করতে লাগলো। জিপের স্পিডটাও কমিয়ে এনে ওর দিকে নজর দিতে থাকলো। এক পর্যায়ে খুবই ধীর গতিতে জিপ থামিয়ে রাস্তার পাশে এনে রাখলো। স্টিয়ারিংয়ের উপর ডান হাত রাখা মাহাতিমের বাঁ হাতটা মেহনুরের মাথার দিকে। সেই বাঁ হাতটা সরিয়ে এনে গাড়ির চাবিটা খুলতে লাগলো। মেহনুরের দিকে দৃষ্টি রেখে চোখ থেকে সানগ্লাস সরিয়ে ফেলল। ডান হাতে চশমার দুই ডাট বন্ধ করে সেটা অপ্রয়োজনীয় হিসেবে সামনে রেখে দিল। এদিকে মেহনুর গভীর নিদ্রায় বিভোর হয়ে আছে। ভোরের স্নিগ্ধ পরিবেশে শরীর ছেড়ে ঘুমাচ্ছে। মুখটা বাঁ দিকে ফেরানোর বলে মাহাতিম খুব সাবধানে ওর থুতনি ধরে ডানে ফেরালো। অমনি সে লক্ষ্য করল মায়াজালে আবদ্ধ করার মতো ঠোঁট দুটো আজ চকচকে করছে। ডাগর ডাগর চোখ দুটোতে চিকন কালো রেখা যাচ্ছে।
যে রেখা চোখের শেষ প্রান্তে এসে সম্মোহন কায়দায় বেঁকে আছে। আজ মেহনুর চোখে আইলিনার লাগিয়েছে। কমলার উপর তেল বা জেল লাগালে যেমন চকচক করে, মেহনুরের ঠোঁট দুটো তখন স্বর্ণরৌদ্রের ঝিলিক পেয়ে চকচক করছে। গালের তর্জমা এতটাই শুষ্কভাবে করছে যে রুমাল দিলে ঘষা দিলেও সেই গালের কোনো পরিবর্তন দেখা যাবে না। মাহাতিম ওর মুখের দিকে শুষ্ক চাহনিতে তাকিয়ে থাকলে হঠাৎ ওর দিকে ডান হাত বাড়িয়ে দিল। সেই হাতটা ধীরে ধীরে মেহনুরের ঘুমন্ত মুখের উপর চলে আসছিল। গালের উপর আঙ্গুলের আলতো পরশ লাগিয়ে মাহাতিম ওর দিকে অনিমেষ নেত্রে তাকিয়ে রইল। ঘুমন্ত মেহনুর গালের উপর আলতো স্পর্শ পেয়ে খুবই মৃদুভাবে কেঁপে উঠল, কিন্তু ঘুমের জন্য চোখ আর খুলল না। মাহাতিম ওর গাল থেকে হাত সরিয়ে কোলের দিকে দৃষ্টি দিল। শীতের জন্য আঙ্গুলের নখগুলো নীল হয়েছিল। মাহাতিম সেই হাতের উপর তর্জনী ও মধ্যমা আঙ্গুল বসিয়ে চেক করতে লাগলো। আসলে শরীর ঠান্ডা হয়ে আছে। গায়ে যেই শাড়িটা পরেছে সেটাও তেমন মোটা না, সুতির কালো শাড়ি, যার পাড়টা বেশ মোটা। মোটা পাড়টা রক্তজবার মতো লাল। সেই লাল রঙের উপর সোনালির বুনানো কারুকাজ। মাহাতিম ওর হাত থেকে আঙ্গুল সরিয়ে ওর মুখের দিকে তাকালো। যদি সামান্যতম অধিকার থাকতো, নিজের দেহে যতটুকু উষ্ণতা আছে সবটুকু বিলিয়ে দিয়ে শীত নিবারণ করে দিত। মাহাতিম ওর মুখ থেকে দৃষ্টি সরিয়ে ছোট্ট নিঃশ্বাস ছাড়ল। সামনে তাকিয়ে দেখল সৌভিকদের গাড়ি যথেষ্ট দূরে চলে গেছে। মাহাতিম কিছু একটা চিন্তা করে আবার জিপে চাবি ঢুকালো। জিপটা যথাসম্ভব ধীরে স্টার্ট দিয়ে মেহনুরের ঘাড়ের পাশ দিয়ে বাম হাত ঢুকিয়ে দিল। ওর বাম হাতটা মেহনুরের বাম বাহুটা আলতো করে ধরল। ধরতে জিপটা স্টার্ট দিয়ে চলাতে লাগলো মাহাতিম। মেহনুরের গায়ে স্টিবিলের বাধাটা সম্ভব না। ওর পিঠের পেছনে চাপা পড়ে আছে কালো বেলটা, তাই মাহাতিম কায়দা করে ওর বাহুটা ধরে থাকলো। ডান হাতে স্টিয়ারিং ঘুরিয়ে গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা ধরল। মাইক্রোর মধ্যে ভীষণ রেগে আছে সাবির। সুরাইয়ার গালে ঠাস করে দুইটা চড় মারতে পারলে কলিজায় মারাত্মক শান্তি লাগতো। ওর মতো থার্ড ক্লাস মেয়ে আর হয় না। আগে জানলে জীবনেও এটাকে ট্যুরের জন্য আনতো না। সৌভিকও বিরক্ত মুখে ড্রাইভ করছে। ট্যুরের জন্য বের হয়েও মেজাজ চরম বিগড়ে আছে। নীতি অধৈর্য হয়ে ঘুমের জন্য মিথ্যে অভিনয় করছে। প্রীতি না পারতে ওর চাপাবাজির কথা গিলছে। শাহনাজ সাবার কিছু বলতে পারছে না। সিয়াম, তোফ, শামিক ও ফারিন নিজেদের মধ্যে ফোনের কনভারসেশন চালাচ্ছে। ফারিন মেসেজের বার্তায় বলল, ভাই আর টলারেট করতে পারছি না। মিথ্যে বলারও একটা লিমিট থাকে। এই মেয়ে তো সেই লিমিটও লাথি মেরে সরিয়ে দিয়েছে। কিছু করো ব্রো। ফারিনের অবস্থা পড়ে সবার আগে তোফের মেসেজ আসলো। বিশ্বাস কর ফারিন, আমি আগে জানলে ওরে বাথরুমের মধ্যে আটকায় আসতাম। কিন্তু তোফ এতটুকু মেসেজ পাঠাতেই বাকি মেসেজটুকুর জন্য টাইপ করতে থাকলো। কিন্তু তৎক্ষণে সিয়াম দুটো রাগের ইমোজি পাঠালো। তোফ টাইপিং বন্ধ করলো আর সঙ্গে সঙ্গে ভীষণ রাগ দেখিয়ে গজগজ ভঙ্গিতে সিয়াম বলল, আমি বিসমিল্লা বইলা ওরে গোয়ের টাঙ্কির বরাবর লাথি মারতাম। এরপর যেই বিশ্রী অবস্থাটা হইতো ওইটা সুন্দর কইরা ক্যাপচার করতাম। সিয়ামের কথায় ঠোঁট টিপে হাসলো সবাই, কিন্তু হাসির আভাসটুকু কাউকে বুঝতে দিল না। ফারিন সবার সাথে মেসেজ করতেই হঠাৎ মাহাতিমের কথা মনে পড়ল। মাথা ঘুরিয়ে তৎক্ষণাৎ পিছু ফিরে দেখল মাহাতিমের জিপটা এখন একদমই দেখা যাচ্ছে না। মাহাতিমের কিছু হলো কিনা সেটা জানার জন্য চটপট করে নাম্বারে কল করলো ফারিন। মাহাতিম ড্রাইভ করা অবস্থায় লেফট পকেটে ভাইব্রেট অনুভব করলো, কিন্তু দুই হাতে দুই কাজ করতে থাকলে ফোনটা আর ধরল না। ফারিন কিছুটা উদ্বিগ্ন হলেও আর কল করলো না। এদিকে সুরাইয়া সৌভিকের উদ্দেশ্যে বলল, ভাইয়া তুমি গাড়ি থামাও, রাস্তার পাশে কি সুন্দর দৃশ্য যাচ্ছে, আমি কয়টা ছবি তুলব। সুরাইয়ার নির্বুদ্ধিতা দেখে ফারিন ওই মুহূর্তেই চটে গেল। ওর দিকে দৃষ্টি দিয়ে রাগী গলায় বলল, তোমার সমস্যা কি? কি শুরু করেছো? তুমি কি দেখছো না আমরা ট্যুরের জন্য বের হয়েছি? বারবার এমন আহ্লাদি ঢং দেখাচ্ছ কেন? আমাদের কি তোমার মায়ের মতো হাবলা পেয়েছো? যখন যেটা করতে বলবে সেটাই আমরা লাফিয়ে লাফিয়ে করব?
ফারিনের তেজালো কণ্ঠ শুনে নীতি চটপট চোখ খুলে তাকালো। প্রীতিও বিস্ময় চাহনিতে ফারিনের দিকে তাকিয়ে আছে। ফারিন ওদের চেয়ে ছোট হলেও কাজের বেলায় মারাত্মক রাগ দেখাতে পারে। এই মুহূর্তে সুরাইয়া ওর চেহারার দিকে ভ্রু কুঁচকে চুপ মেরে আছে। ফারিন ওর চুপটি দেখে ধীর কণ্ঠেই বলল, তোমার আচরণ যে বেলাল্লাপানা সেটা কি জানো না? ফালতু মেন্টালিটি মেয়ে, নিজের কানটা একটু খুলে শোনো। এখানে যদি সামান্যতম আওয়াজ করো আমি এক্ষুনি মাহাতিম ভাইকে ডেকে তোমার খবর করিয়ে ছাড়বো। মাহাতিম ভাই কিন্তু তোমার একদম দেখতে পারে না। তুমি যদি এখানে এসেও তেড়িবেড়ি করেছ ভাইয়া এক আসার মেরে তোমার হাড্ডি কুড়া করে দেবে। ফারিনের কাটকাট কথা শুনে সুরাইয়াও তেলে বেগুনে জ্বলে উঠল। মারাত্মক ক্ষিপ্ত হয়ে গরম গলায় বলল, তোমার সাহস তো কম না, আমাদের বাড়িতে এসে আমাকে ভয় দেখাচ্ছ। আমি দাদুকে যদি বিচার দেই তাহলে তোমাদের সবাইকে সোজা করে দিবে। ফারিনও এক ধাপ তাচ্ছিল্যের সুরে বলে উঠল, তোমার দাদা ভাইকে বলে দিও আনসারি কখনো ভয় পায় না। আমার ভাইকে রাগিয়ে দিলে সে তোমার দাদাকেও মান্য করবে না। এই কথা শুনে সুরাইয়া যেন ক্ষান্ত হলো না। ঝগড়ার জন্য গায়ে পড়ে লাগতে যেয়ে ফারিনের হাত মুচড়ে ধরল। চলন্ত গাড়িতে এমন অপ্রকৃতিত কাণ্ড দেখে সবাই আশ্চর্য হয়ে তাকালো। সৌভিক বারবার ওদের শান্ত হওয়ার জন্য চিল্লাচ্ছে। নীতি পাশ থেকে সুরাইয়ার হাত ধরে সরাতে যাচ্ছে, কিন্তু সুরাইয়া আরও হিংস্র হয়ে ফারিনের হাতে নখ বসিয়ে দিচ্ছে। এক পর্যায়ে এমন হাতাহাতি বেড়ে গেলে ফারিন কোনো মতে হাত ছুটিয়ে ঠাস করে এক থাপ্পড় মারে। সুরাইয়া থাপ্পড় খেয়ে আরও রেগে বেগে ওর দিকে দাঁত চিবিয়ে ঝাঁপিয়ে পড়ে। ওদের দুজনের অবস্থা যখন সাংঘাতিক মাত্রার পৌঁছে গেল তখন সৌভিক বাধ্য হয়ে গাড়ির ব্রেক কেসে মাইক্রো থেকে নামলো। এক টান দিয়ে মাইক্রোর দরজা খুলে ফারিনের দ্রুত ছাড়িয়ে মাইক্রো থেকে বের করলো। অন্যদিকে নীতির সাইড থেকে দরজা খুলে দিল সিয়াম। নীতিও বাইরে বের হলে সুরাইয়ার হাত ধরে নামলো। দুজন দূর প্রান্তে দাঁড়িয়ে অনবরত হাঁপাচ্ছিল। সৌভিক তাড়াতাড়ি ফারিনের জন্য বোতল এনে ওকে শান্তভাবে খাইয়ে দিল। ফারিন যখন সৌভিকের দিকে হাত বাড়িয়ে বোতল চাইল তখন কবজির জায়গাটা খামচির দাগগুলো দেখতে পেল। সৌভিক ওর হাত টেনে কপাল সামান্য কুঁচকে বলল, এই ডাইনি তোকে খামচি মেরেছে? ফারিন রাগী দৃষ্টিতে রাস্তার উপরে সুরাইয়ার দিকে তাকিয়ে আছে। ফারিনের অমন চাহনি দেখে আর কিছু বলল না সৌভিক। চুপচাপ গাড়ি থেকে ফার্স্ট এড বক্স এনে মলম লাগিয়ে দিল। অন্যদিকে সুরাইয়া যখন গাড়ি থেকে নামলো তখন শাহনাজও চরম ক্রুদ্ধ হয়ে গাড়ি থেকে বের হলো। হাঁপাতে থাকা সুরাইয়ার দিকে কঠিন একটা চর কষিয়ে মারল শাহনাজ। টানা দুইটা চর খেয়ে বাকবুদ্ধি হারিয়ে স্তব্ধ হয়ে গেল সুরাইয়া। গালে হাত রেখে শাহনাজের জন্য কিছু বলবে অমনি শাহনাজ তর্জনী উঠিয়ে কঠিন সুরে বলল, তুই যদি বাড়াবাড়ি করিস আমি এক্ষুনি তোকে বাড়ি পাঠিয়ে দেব। তোর আচরণ, তোর স্বভাব, তোর কথাবার্তা সব কিছু লাগাম ছাড়া হয়ে গেছে। তুই জানিস তুই ফারিনের সাথে কি করেছিস? মেয়েটা কি এমন ভুল কথা বলেছে তুই ওর উপর ঝাঁপিয়ে পড়লি? আজ একটা কথাও তুই বলবি না, একটা কথা বলবি না। মেজো মা তোকে কি শিখিয়ে পিকনিকে পাঠিয়েছে আমি জানি না, কিন্তু পরবর্তীতে আর যদি এরকম কিছু দেখি তোকে আমি খুব মারবো, তুই সাবধানে থাক। শাহনাজ কথাগুলো বলে সশব্দে গাড়িতে উঠে বসলো। সাবার দিকে মুখ ঘুরিয়ে একই সুরে বলল, ওর কোনো কাজে তুই হেল্প করবি না। আমার ফোনটা এখন থেকে তুই রাখবি, ওর হাতে ভুলেও যেন না দেখি। দরকার পড়লে মেহেনুরের কাছে মোবাইল রেখে কাজ করবি, মনে থাকে যেন। বোনদের এমন শাসন অবস্থা দেখে সবাই একটু শান্ত হলো। আবারও নিজ নিজ জায়গায় উঠে গাড়ি স্টার্ট দিয়ে ফেললো। সুরাইয়া মূল ভঙ্গিতে নীতির জায়গায় বসছে। এখন জানালার পাশে বসে চুপ করে আছে। নীতি এখন মাঝখানে বসে ফারিনের মাথাটা টেনে কাঁধে হেলিয়ে রেখেছে। ফারিনও নীতির হাত ধরে চোখ বন্ধ করে দিয়েছে। একটা অনাকাঙ্ক্ষিত আচরণের জন্য মাইক্রোর আমেজটা ক্ষুণ্ণ হলো। তাই পরিস্থিতি বদলানোর জন্য গাড়িতে একটা ফুল ভলিউম গান ছাড়লো। অ্যালেন ওয়াকারের ফ্যাডার গানটা ছেড়ে দিতেই সবাই জার্নির নিজ মনে উপভোগ করতে লাগলো। গাড়ির সর্বত্র যেন সুর ছড়িয়ে পড়ল। গ্রামের দৃশ্য চলছে দুপাশে, সবুজ গাছপালা যেন সাক্ষী হিসেবে থাকছে। অরণ্যময় গ্রামের পিচঢালা পাকা রাস্তার উপর তুমুল স্পিডে জিপ ছুটছে। বাতাসের ঠান্ডা ঝাপটা মুখের উপর পড়ছে বারবার। রাস্তার যতবার বাঁক
নিতে হয়েছে ততবারই ধরতে হয়েছে ঘুমন্ত মেহিনুরের বাহু। 5 আঙ্গুলের হালকাভাবে চেপে ধরতে পায়ের নিচ থেকে কতবার সমস্ত শরীর শিরশির করে উঠেছে সেই জ্ঞানটুকু নেই মাহাতিমের। অদম্যভাবে নিজেকে সামলানোর চেষ্টা, মেহিনুরের দিকে তাকানো বন্ধ করেছে। বারবার নিজের মনে আওড়ে যাচ্ছে, আর মাত্র কিছুক্ষণ ডোন্ট বি ডিস্টেন্স, তুই ওর দিকে আর তাকাবি না। মাহাতিম সত্যি আর তাকালো না। চোখের ওপর সানগ্লাস এঁটে নিজেকে আরো শক্ত করে নিল। রিসোর্টের সরু মোটা পথটা দেখতে পেয়ে হাত ছেড়ে বাঁচল। জিপ সেদিকে ছুটিয়ে দিতেই 5 মিনিটের ভেতর রিসোর্টের সামনে এসে থামল। মাইক্রো গাড়িটা খালি পড়ে আছে, তার মানে সবাই এতক্ষণে ঘুরোঘুরি করে ফেলেছে। মাহাতিম এবার মেহিনুরের দিকে মুখ ফিরিয়ে তাকালো। ঘুমন্ত মেহিনুরকে জাগাতে গিয়ে উচ্চ শব্দ আর করল না। চুপচাপ ওর মুখটার দিকে ধীরে সুস্থে এগিয়ে গেল। চোখের সানগ্লাসটা মাথায় বসিয়ে মেহিনুরের বাহু থেকে হাত সরাতে লাগলো। খুবই সাবধানে ওর ঘাড়ের পেছন দিয়ে হাত বের করে আনলো। পুরো হাতটা মারাত্মক ঝিমঝিম করছিল ওর। ব্যথাটা কমানোর জন্য কনুইয়ের মাঝে ভাঁজ করে 2 বার হাত টানা মারল। এরপর মেহিনুরের জন্য ওই অবস্থাতেই গলা চড়িয়ে বলল, ঘুম থেকে উঠো। হ্যালো, তুমি কি শুনতে পাচ্ছ? তোমাকে উঠতে বলা হয়েছে, এক্ষুনি উঠো। মাহাতিমের চড়ানো গলার আওয়াজ শুনে ধরফরিয়ে উঠল মেহিনুর। আধো আধো চাহনিতে কপাল কুঁচকে মাহাতিমের দিকে তাকালো। কয়েক মিনিট ওই দৃষ্টিতে তাকিয়ে থাকতেই শেষে বিরক্ত ভঙ্গিতে তাকিয়ে রইল। মাহাতিমও পাল্টা দৃষ্টি ছুড়ে ওর নিদ্রা ঘুম মুখটা দেখছে। ঘুম থেকে ডেকেছে বলে প্যাঁচার মতো মুখ করে রেখেছে। মাহাতিমের দিকে ঘুম ঘুম চাহনিতে গলা নামিয়ে বলল, কোথায় আছি? বুবুরা কোথায়? মেহিনুরের অবস্থা দেখে মাহাতিমের প্রচুর হাসি পেল। নিজের হাসিটা সামলে নিয়ে মেহিনুরের দিকে গম্ভীর মুখে তাকালো। ওকে ভয় দেখানোর জন্য দৃঢ় কণ্ঠে বলল, আমার জায়গায় তরুণ হলে যা করতো সেটাই করতে অন্য জায়গায় নিয়ে এসেছি। এখানে কোনো মানুষ নেই, কেউ তোমাকে বাঁচাতে আসবে না। আমার কাছে যদি ভালো ভালোই সম্মতি দাও তাহলে তোমার জন্য কোনো কষ্টদায়ক সিচুয়েশন করব না। মেহিনুর নির্বাক দৃষ্টিতে তাকিয়ে আছে, চোখের পলক স্থির করেই ঢোক গিলছে। মেহিনুর ভয় পেতে শুরু করছে কিনা এখনও মাহাতিম শিওর হতে পারছে না। তবুও আর সময় নষ্ট না করে জিপ থেকে লাফ দিয়ে নামলো মাহাতিম। জিপের সামনে দিয়ে ঘুরে এসে মেহিনুরের দিকটা এসে দাঁড়ালো। মেহিনুর এখনও অবশ দৃষ্টিতে মাহাতিমের দিকে তাকিয়ে আছে। মাহাতিম আর কাহিনী না করে ওর দিকে হাত বাড়িয়ে দিল। চোখ দিয়ে হাতের দিকে ইশারা করে শান্ত স্বাভাবিক কণ্ঠে বলল, হাত বাড়িয়েছি, হাতটা ধরে নামো। যদি একটু অবাধ্যতা করো তাহলে এই হাত দিয়ে আনএক্সপেক্টেড কাণ্ড ঘটিয়ে ফেলবো। মেহিনুর আবারও ঢোক গেল। জিহ্বা আগাটা দিয়ে ঠোঁট সামান্য ভিজিয়ে নিল। দৃষ্টি নত করে হাতের দিকে তাকিয়ে খুব সাহস করে কোল থেকে হাত উঠালো। মেহিনুরের নরম হাতটা আরও একবার ধরার জন্য প্রচণ্ড উৎকণ্ঠায় নিঃশ্বাস ভারী হচ্ছিল মাহাতিমের। নিজের ভেতরকার অবস্থা কাহিল হয়ে গেল, অনর অবস্থার অটল হয়ে রইল সে। মেহিনুর নিরুপায় হয়ে হোক বা মাহাতিমের ভয়ের চোটে সে নিঃশব্দে মাহাতিমের হাতটা প্রতিটা আঙ্গুল দিয়ে আঁকড়ে ধরল। নামার জন্য সমস্ত ভর মাহাতিমের শক্ত হাতের উপর ছেড়ে দিতে মাহাতিমের প্রশস্ত বুকটা অজানা প্রান্তিতে দুমড়ে মুচড়ে গেল। সাথে সাথে তুমুল উত্তেজনার বুক ভর্তি লম্বা নিঃশ্বাসের টান পড়ল মাহাতিমের। তাড়াতাড়ি নিজেকে সংবরণ করার জন্য নিঃশ্বাস টেনে সেটা নিঃশব্দে ছেড়ে দিতে লাগলো। নেশা কি ভর করছে শরীরে, নাকি নেশার উপাদান দেহের কোষাগারে পৌঁছে গেছে? বিশাল রিসোর্টটা গাছপালা দিয়ে আবৃত। গাছগুলো সবুজ ঘাস দ্বারা বিস্তৃত। জায়গাটা সম্পূর্ণ কোলাহল মুক্ত এবং পুরোপুরি জনশূন্য। সবাই যখন ঘুরে ঘুরে পুরো রিসোর্ট দেখে ফেলল তখন দুপুরের তপ্তময় সূর্যটা মধ্য গগনে ঠাঁই নিল। দুপুরের খাবার তৈরিতে ম্যানেজার এসে মেনু নিয়ে গেল, সেই সঙ্গে গোসলের জন্য সব কিছু দেখিয়ে গেল। রিসোর্টের ভেতর 8টা কটেজ, প্রতিটি কটেজে 2টো করে রুম আছে। মাঝখানে খোলা সবুজ মাঠ, ডান দিকে সারিবদ্ধ 3টা কটেজ রয়েছে। ছেলেরা আলাদাভাবে থাকার জন্য দূরের 3টি কটেজ পছন্দ করলো। মেয়েরা নিজেদের জন্য অপোজিট দিকের 5টা কটেজে চলে গেল।
সবাই নিজেদের রুম গুছিয়ে আলমারিতে কাপড় তুলে গোসলের জন্য বের হলো। মাঠের মাঝখানে দুই পক্ষ উপস্থিত হলে সৌভিক সবার আগে চঞ্চল মুখে বলল, তোমরা সাঁতার জানো? চলো পানিতে নামি। সৌভিকের উত্তেজনায় পানি ঢেলে বাধা দিয়ে বলল মাহাতিম, একদম না, আজকে জার্নি করেছিস, আজকেই পানিতে নামার কথা উঠাবি না। গোসল সেরে সবাই রুমে যেয়ে রেস্ট নিবি, অ্যাটলিস্ট কাল পানিতে নামার চিন্তা করবি। মাহাতিমের কথার ওপর কেউ স্পর্ধা দেখাতে পারল না। এখানে বাথরুম সংখ্যা মাত্র 2টা, তাও দুটো বাথরুম একসাথে সেট করা। কাজেই বাথরুমের জন্য ভোগান্তিতে একটু হলেও পড়তে হলো। সবাই লাইন ধরে গোসলের জন্য সিরিয়াল লাগিয়ে বসলো। সেই সিরিয়াল মোতাবেক মাহাতিমের সিরিয়াল লাস্টে এসে ঠেকলো। মাহাতিম খুব শান্ত মুখে বলে দেয়, গোসল নিয়ে তাড়াহুড়া নেই, কাজেই ঠিকঠাক মতো সবাই যেন গোসল সেরে নেয়। রুমে এসে বিছানার উপর ক্লান্ত দেহ রাখলো মাহাতিম। চোখ দুটো বন্ধ করে কপালের উপর কবজি তুলে রাখলো। পিল পিল করে সময় চলে যেতেই গোসলের জন্য মাহাদি ওকে ডাকতে এলো। মাহাতিমকে ঘুমন্ত অবস্থায় বিছানায় দেখে মাহাদি না ডেকেই বাইরে চলে গেল। বাইরে গিয়ে সাবিরকে বলল, মাহাতিম এখন ঘুমাচ্ছে, কেউ যেন এখন ভাইয়াকে না ডাকে। তেজিময় সূর্য তেজ হারিয়ে পশ্চিম আকাশে হেলতে লাগলো। চারদিকের তাপদাহ অনেকখানি কমে গেল। গোলাপি রঙের স্নিগ্ধ পর্দায় পুরো নীল আকাশ ঢেকে গেল। পাখির কলরবে মুখর হলো রিসোর্টের পরিবেশ। গাছগুলোতে প্রচুর পাখি ডানা ঝাপটানি দিচ্ছে। বিকেলের আজানটা শেষ হতে সৌভিক, নীতি, শাহনাজরা নদী তীরে ঘুরতে গেছে। মাহাদি নিজ মনে ঘুমন্ত মাহাতিমের পাশে সিউসি খেলছে। অনেকক্ষণ পর মাহাতিমের ঘুমের রেশ পাতলা হলো। চোখের উপর থেকে হাত সরিয়ে ধীরে ধীরে চোখের পাতা খুলল। ছোট ছোট চোখে চারপাশে তাকাতেই আধো অন্ধকারে জানালার পাশে মাহাদিকে দেখতে পেল। সেই ঘুম জড়ানো শান্ত কণ্ঠে মাহাতিম ওর উদ্দেশ্যে বলল, তুই আমার রুমে কি করছিস? মাহাদি পিছন থেকে কণ্ঠ শুনে তড়িৎ গতিতে মাথা ঘোরালো। ও পেছনে ঘোরাতেই মাহাতিম 2 হাতে তালুতে ভর দিয়ে শোয়া থেকে উঠে বসলো। মাহাদির হাতে নিজেই মোবাইল ফোনটা দেখে আবার প্রশ্ন ছুড়ে বলল, তুই ওদের সাথে ঘুরতে যাসনি? মাহাদি ড্যাব ড্যাব করে ভাইয়ের দিকে তাকিয়ে থাকলো। মাহাতিমের দিকে সম্পূর্ণ ঘুরে সিউসি খেলা স্টপ করে ফোনটা ওর দিকে এগিয়ে দিল। স্বাভাবিক সুরে প্রসন্ন ভঙ্গিতে বলল, তুমি একা রুমে থাকবে দেখে আমি ওদের সাথে যাইনি। ধরো মোবাইল ধরো, ব্যালেন্স নেই, টাকা ভরে ফোনটা আবার 2 মিনিটের জন্য দিও। ভ্রু উঁচিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো মাহাতিম। ফোনের ব্যালেন্স শেষ করে আবার গেম খেলার জন্য হুকুম করছে। কিন্তু সেই কথাটা দূরে ঠেলে বর্তমান ওর উদার অবস্থা দেখে বিস্মিত হলো। 2 চক্ষু দিয়ে ওর আপাদমস্তক বুলিয়ে কৌতূহল গলায় বলল, তোর ভেতরে এত দরদ আসলো কিভাবে? মাহাদি ওর হাতটা টেনে গায়ের জায়গাটা দেখিয়ে বলল, তুমি হাতের জন্য খাবার খেতে পারো না ভাইয়া, তাই খাইয়ে দেওয়ার জন্য বসে আছি। তোমাকে খাইয়ে দিয়ে আমি ওদের কাছে চলে যাব। মাহাতিম নিজের হাতের দিকে তাকিয়ে চুপ হয়ে গেল। এইটুকুনি মাহাদি ভাইয়ের জন্য অপেক্ষা করছে। কখন ভাইকে খাইয়ে দিবে সেটার জন্য ঘোরাও বন্ধ করে রেখেছে। মাহাতিম কিছু বলল না। ছোট্ট একটা নিঃশ্বাস ছেড়ে বিছানা থেকে নামতে লাগলো। ফ্লোরে 2 পা ফেলে দাঁড়িয়ে যেতেই মাহাদির উদ্দেশ্যে বলল, তুই ওদের কাছে যা, আমার হাতে কোনো ব্যথা নেই, তাছাড়া এখন আমি গোসল করিনি, আমি এই মুহূর্তে খাবো না, তুই ওদের কাছে যেয়ে ঘোরাঘুরি কর, যা। মাহাদি অটলভাবে বলে উঠল, আমি যাব না, তুমি গোসল করো, আমি মেহনুর আপুর কাছে যাচ্ছি। তোমার গোসল শেষ হলেই ম্যানেজার ব্যাটাকে খাবার আনতে বলে দিব। মাহাতিম ভুরু কুঁচকানো অবস্থায় মৃদু হাসল। সেই হাসিতে গোসলের জন্য কাপড় নিয়ে বেরিয়ে গেল। এদিকে সৌভিকরা নদীর পাড়ে বসে গোল আড্ডা বসিয়েছে। সুরাইয়াকে নিয়ে শাহনাজ সাবা অন্যদিকে বসেছে। এটা নিয়ে প্রথম দ্বিমত যুদ্ধ চললেও পরে নীতির কথায় 2 দল আলাদা হয়ে বসেছে। এই সুযোগ ফারিন মিলে কটেজের জন্য প্ল্যান বানানোর প্রস্তাব দিল। সামির এবার নিচু সুরে সবার উদ্দেশ্যে বলল, এবারের প্ল্যান কিন্তু ক্রিটিক্যাল হবে, সবাই একটু বেশি সতর্ক থাকবে। মাহাতিম ভাইয়ের কান যে খরগোশের মতো সজাগ আর বিড়ালের মতো তীক্ষ্ণ, এটা সবাই জানো। ভাইয়ের চোখে ধুলো দেওয়াটা চারটিখানি ব্যাপার না। যে করেই হোক মেহনুরকে এবার ভাইয়ের দিকে ঠেলতে হবে। ভাইয়ের অবস্থা দেখে যা বুঝলাম সে মোটামুটি লাইনে এসে গেছে।
এখন শুধু পোল্ট্রি মুরগির ভেতর কাপড় ধরিয়ে দিলেই কাজ ফিনিশ। এটার জন্য মেহনুরকে এখন ধাক্কা মেরেই ভাইয়ের কাছে পাঠাতে হবে। কথার মাঝখানে দাঁড়িয়ে বসে নীতি প্রশ্ন করে বসলো, মাহাতিম ভাইয়াকে দু চোখে দেখতে পারে না মেহনুর। একটাবার চিন্তা কর, মাহাতিম ভাইয়ের বডি দেখে সামিকের এক্স পর্যন্ত বেহায়া হয়ে গিয়েছিল। কতদিন ভাইয়ের পিছনে ঘুরঘুর করেছে অথচ পাত্তা পায়নি। আর এদিকে সামনাসামনি ওপেনে চেস্ট দেখার পরও মেহনুরের মধ্যে ফিলিংস আসেনি। নীতির কথার যুক্তি টেনে তোফ খুব সিরিয়াস ভঙ্গিতে বলল, মেয়েদের পটানোর জন্য লুইচা মার্কা কাণ্ড করতে হইব। আমি খালি আশ্চর্য হই, এই শালা মাহাতিম চতুরানী এত ভদ্র সেজে আছে কেন? শালা তো এক নাম্বার খাচ্চর। আড্ডায় থাকলে কি দুষ্ট মার্কা কথা বলতো। লজ্জায় আমি নিজেই উইঠা যাইতাম। এই বান্দা সুন্দরীখানায় একেবারে সাধু সেজে গেছে। একলা ভাবতেও বুকটা ব্যথা করতেছে ভাই। তৌফের কথায় চিন্তিত ভঙ্গিতে মাথা নাড়ল সৌভিক। অন্যমনস্ক সুরে ভাবুক স্টাইলে বলল, মাহাতিম তো চরম অসভ্য, কিন্তু ওই রকম উগ্র অসভ্যতামি ও করে না। এখানে যেই রূপ দেখতেছি এটা আসলেই মানা যায় না। ও কি ট্রাম্প কার্ড ফেললো নাকি? আমি আসলে বুঝতে পারছি না। মাহাতিম যদি চালাকি করে সিরিয়াসলি, সেটা ধরা বুঝার বাইরে। কোনো সুযোগেই সেটা টের পাওয়া যায় না। হঠাৎ সৌভিকের পিঠে দুম করে কিল মারল সিয়াম। ভ্রু দুটো মারাত্মক কুঁচকে বিরক্ত মুখে বলল, কাঠের খড়ম দিয়া যদি তোদের ঘিলুটি পাড়াইতে পারতাম। তোরা কি এইখানে চুলের প্ল্যানিং করতে বসছস? মাহাতিম কি করতেছে, কি করব ওগুনা ভাইবা কাজ আছে। মেইন পয়েন্টে আইসা প্ল্যান বানাইতে পারস না, শালা খবিসের দল। সিয়ামের কথা শুনে এবার সবাই ভ্রুকুঞ্চন তাকালো। মনে মনে সবাই ক্ষুব্ধ হয়ে গেলেও সবাই চুপ করিয়ে দিয়ে তোফ মুখ খুলল, আমার প্লাস্টিকের জুতা যদি তোর মেইন পয়েন্টে মারি, জানোস তো কি হইব? একেবারে গলা কাটা মুরগির মতো দাপাইতে থাকবে। সিয়াম সাথে সাথে বাম ভ্রু উঁচু করে তীক্ষ্ণ সুরে বলল, বল দিয়া ক্রিকেটার ক্র্যাম্প ফালাইতে পারে না? হাবলাক্রান্ত আইসে মেইন পয়েন্টে টার্গেট শিখাইতে। ওরে মুখটা খারাপ করাইস না। তুই যে পিনিক উঠলে কি করস ওইটা আর বাচ্চাগুলার সামনে বললাম না। এখন মাহাতিমের হিসাব ধর, ওর ক্যালকুলেশন মিলা। সিএমের কথায় ফুঁসে উঠলেও সৌভিক তোফকে থামতে বলল। তোফ চুপ করে প্রীতির দিকে তাকিয়ে জিহ্বাটা আলতো ভিজিয়ে নিল। শুষ্ক কণ্ঠে ঢোক গিলে স্বাভাবিক সুরে বলল, আজকের দিনটা ড্রপ যাক, আপাতত কিছু করিস না। ও একটু অ্যাডজাস্ট করুক, কাল দুপুর থেকে কাহিনী শুরু করলে বেস্ট হয়। আমার মাথায় সলিড বুদ্ধি এসেছে। রাতে সবার সাথে আলাপ সড়কে বসবো। ঠিক 11টার দিকে আমরা কটেজের ভেতরে চলে আসবি, ঠিক আছে? তৌফের কথায় উপর নিজের বাক্য জুড়ে ফারিন চৌবন্য ভঙ্গিতে বলল, তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, ভাইয়ার কাছে সুরাইয়ার ব্যাপারটা জানতে দিও না। ভাইয়া জানলে হিতাহিত কাহিনী ঘটাতে পারে। আপাতত এটা স্কিপ রাখো। আর শাহনাজ আপুদের বলে দাও তারাও যেন ভাইয়ার কাছে গোপন করে। সবাই একসঙ্গে মাথা দুলিয়ে হ্যাঁ জানালো। এরপর অন্য ব্যাপার নিয়ে আলোচনা চলতে থাকলো। এদিকে শাহনাজ কড়া করে সুরাইয়াকে শালীনতা বুঝিয়ে দিচ্ছে, কিভাবে 3টা দিন সবার সাথে ভালোভাবে কাটাবে অক্ষরে অক্ষরে শিখিয়ে দিচ্ছে। শেফালি ওকে যা যা আবোল তাবোল বুঝিয়েছে সব কিছু মাথা থেকে ঝেড়ে ফেলার চেষ্টা করছে। কিন্তু মনে মনে সুরাইয়া খুবই বিরক্ত হচ্ছে। এসব অহেতুক কথা শোনার চাইতে কটেজে ফিরে শুতে ইচ্ছে করছে। শাহনাজের কথা প্রচণ্ড অধৈর্য হয়ে শেষমেশ সুরাইয়া অভিনয় করে বলল, বুবু আমার মাথা টলছে, আমি একটু ঘুমাতে যাই। তোমরা ওদের সাথে আড্ডা দিতে থাকো, আমি কটেজে ফিরে যাই। ওখানে মেহনুর তো আছে, তাই চিন্তা করতে এসো না, আমি গেলাম। হ্যাঁ। শাহনাজের কোনো উত্তর না শুনেই ছুটে গেল সুরাইয়া। ওর কটেজটা সবার সাথে দ্বিতীয় রুমটার ফিক্সড করা। সুরাইয়া সেখানে পৌঁছাতে আবার শয়তানি বুদ্ধির জন্য ছেলেদের কটেজের দিকে তাকালো। ফাজলামি করার জন্য দাঁত বের করে হাসি দিতেই পাট টিপে টিপে ছেলেদের কটেজের দিকে গেল। ইচ্ছে করে সবার রুমে ঢু মেরে মাহাতিমের কটেজের খুঁজতে লাগলো। কিন্তু প্রথম কটেজের প্রথম রুম যে মাহাতিমের ছিল সেটা একটুও ধরতে পারল না সুরাইয়া।
শেষ দিক থেকে চেক দিতে দিতে মাহাতিমের কটেজে চলে আসলো। ওর রুমের দিকে চুপি দিতে অন্ধকার আবিষ্কার করলো। রুমে যেতটুকু আলো দেখা যাচ্ছিল সেতটুকু অবশ্যই স্পষ্ট দেখার জন্য যথেষ্ট না। তাছাড়া সূর্যের আলো পশ্চিমে হেলে পড়েছে, তাই চারদিকে অন্ধকার আচ্ছন্ন করছে। সুরাইয়া মাহাতিমকে একাকী দেখার জন্য মিটমিটিয়ে হাসি দিয়ে কোমরের কাছে 2 হাত বেঁধে ভেতরে পা দিল। অন্ধকার রুমে আরেকটু ঢুকে চারিদিকে সরু চোখে দেখতে লাগলো, কিন্তু তখনই পেছন থেকে রুমের দরজা আটকানোর শব্দ হলো। সুর চমকে গিয়ে যেই পিছনে ঘুরে তাকালো, তৎক্ষণে ও অন্ধকার রুমে বন্দি হয়ে গেল। বিকট চিৎকার দিয়ে অন্ধকারের ভয় পেয়ে হাউমাউ করে কাঁদতে লাগলো সুরাইয়া। রিসোর্টের রুমগুলো এত শক্ত ও মজবুত, সেখান থেকে একটা আওয়াজও উপর প্রান্তে গেলাম। দরজা থাবাতে থাবাতে সুরাইয়া আরো চিল্লিয়ে কাঁদতে থাকলো। ওই মুহূর্তে দরজার বাইরে মাহাতিম দাঁড়িয়েছিল, পকেটে 2 হাত গুজে নিষ্ঠুর ভঙ্গিতে প্রতিটা চিৎকার শুনতে লাগলো। কিছুক্ষণ খুব দৃষ্টিতে তাকিয়ে থেকে ঘাড়ের ব্যায়াম হিসেবে অদ্ভুত কাজ করলো। মাথাটা ধীর গতিতে একবার ডানে আরেকবার বামে কাত করলো। সেদিন এভাবেই একটা মেয়েকে রুমে আটকে দিয়েছিল। এভাবেই ওই মেয়েটা দরজা খোলার জন্য অনুনয় করেছিল। বারবার জঘন্য স্পর্শের কবলে পড়ে নিজেকে অসহায় ভেবেছিল। প্রতিটা অশ্রুফোঁটা ঝরঝর করে দুর্গাল বেয়ে ভিজে যাচ্ছিল। সে ছাড়া পেয়ে নিস্তেজ শরীর নিয়ে সত্য গোপন করে ফেলল। সে জঘন্য সত্য দাদা ভাইও জানতে পারল না। নিজের নারী ছেঁড়া মায়েরও 2 কানে শোনার হলো না। আজ একইভাবে মুখ্য অপরাধীকে শাস্তি দেওয়া হচ্ছে, কিছুটা অন্য কায়দায়, কিছুটা অন্য ভঙ্গিতে। আর সেই দৃশ্যের মতো আজ কিছুটা স্থান চেঞ্জ হয়েছে। সেদিন সুরাইয়া বাইরে দাঁড়িয়ে উপভোগ করেছে, আজ সেই জায়গায় মাহাতিম দাঁড়িয়ে তৃপ্তির শ্বাস টানছে। তরুণের কাছ থেকে প্রতিটি স্বীকারোক্তি পুনরায় স্মরণ করছে। সেই দগ্ধ পীড়িতের যন্ত্রণা আজও বেকাবু স্পিডেই চলছে। আজ সুরাইয়া জায়গায় অন্য কোনো ছেলে হলে ব্রেনে 2টো বুলেট ঢুকিয়ে দিত নির্ঘাত। এখনও হিসাব বাকি। মাহাদির ভাষ্যমতে আরেকটা নেওয়া এখনও বাকি।